আওয়ামী লীগের কর্মীরা জামাতে যেতে পারে, এই যে তারা একটা বিরাট হাইপ তৈরি করেছে এবং তাদের বট বাহিনী যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের উপরে আক্রমণ করে এবং বিভৎস গালাগালি করে, যেটা তাদের যে মতাদর্শ জামায়াতে ইসলামী, সে ইসলামের সঙ্গে এই ধরনের গালিগালাজ নোংরা কথা যায় না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে নোংরামো চলে না, কিন্তু তারা ওগুলো করবে, কিন্তু তারা আবার জামায়াতে ইসলামী। সো এই বট বাহিনী এবং তাদের কর্মী বাহিনী মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমটাতে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে তাদের চেয়ে জনপ্রিয় দল আর নাই। জামাতের হাতে তো ওই ক্ষমতাটা আর থাকবে না। আমি গুনে নিয়েছি, আমি দেখে নেব। জামায়াত ইসলামী নভেম্বরে গণভোট চাইছে, যেটি বেশ আগেই বিএনপি নিশ্চিত করেছে যে তারা ফেব্রুয়ারির 2026-এর ফেব্রুয়ারি যখন জাতীয় নির্বাচন হবে তখন একই সাথে এই নির্বাচনের পক্ষে আপনারা মতামত দিয়েছিলেন। তাহলে এই ঘোষণাটা এবং তাদের এই দাবি এবং তার কর্মসূচিও ঘোষণা করেছে, এটা ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে যে বিএনপির প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো এবং আপনারা অনেকটা মুখোমুখি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমার কাছে মনে হয় জামাত তার পলিটিক্সটা কি করবে সেটা এখনো নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না। কেন কথাটা বলছি? বিকজ আপনি জানেন যে ঐক্যমত কমিশনে আলোচনা দীর্ঘদিন ধরে চলেছে। এখনো কিন্তু জুলাই সনদ ফাইনালাইজ করার জন্য আরো 2 দিন বাড়িয়ে 18 তারিখে দিন ধার্য হয়েছে। আবার মাসের পর মাস চললো বলা যায়, মাসের পর মাস। এবং একই সঙ্গে আমরা দেখলাম যে জামায়াতে ইসলামী যখন আন্দোলনের কথা বলছে তখন তারা আবার আলোচনার টেবিলেও বসছে। আমরা দেখলাম হঠাৎ করে পিয়ার পদ্ধতি নিম্নকক্ষে আনবার জন্য তারা একেবারে আন্দোলনের ডাক দিল 5 দফা। এখন আবার আমরা লক্ষ্য করছি যে তারা নতুন করে এখন বলছে যে গণভোট হবে, ঐক্যমত জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ঐক্যমত হয়েছে সেটার যে গণভোটের কথা একমত হয়েছে দলগুলো, সেই গণভোটটা হতে হবে নভেম্বরে। সো এই যে এক একবার এক এক রকম দাবি নিয়ে সামনে আসা, এটা কেবলমাত্র যে সাধারণ মানুষের মধ্যে কনফিউশন তৈরি করছে তাই নয়, আমার ধারণা জামাতের নিজের মধ্যেও, নিজের দলের মধ্যেও নেতাকর্মী যারা হয়তো লোয়ার টায়ারে কাজ করছে তাদের মধ্যেও একটা ধোঁয়াশা তৈরি করছে। আমি নিজে নির্বাচনী ভোটের মাঠে কাজ করছি আজকে প্রায় 10 বছরের কাছাকাছি। আমি 2016 সাল থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কাজ করছি। সো আমি একেবারে ডোর টু ডোর যখন নক করছি, মানে কারণ ভোট এখন চলে এসছে, আমি মানুষের দরে দরে যাচ্ছি, দরজায় দরজায় যাচ্ছি, কথা বলছি, উঠান বৈঠক করছি, আর জনসমাবেশগুলো তো আছেই। সেখানে আমি বোঝার চেষ্টা করছি যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, পিয়ারের কথা বলা হচ্ছে, গণভোটের কথা বলা হচ্ছে, জুলাই সনদের কথা বলা হচ্ছে, যেগুলো ঢাকা শহরে মনে হচ্ছে হট কেকের মতো ভীষণ গুরুত্বপূর্ণ, আমার এলাকার মানুষ বা প্রত্যন্ত গ্রামের মানুষ, ভোটার, তারা কিন্তু বিষয়গুলো নিয়ে একদম চিন্তিত নয়। তাদের চিন্তা হচ্ছে আমার সন্তানের একটা ভালো চাকরি আমি কিভাবে ব্যবস্থা করব, আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি রেগুলার একজন ভালো ডাক্তার পাবো কিনা, বিনামূল্যে সরকারি ওষুধগুলো পাওয়ার কথা সেগুলো আমি পাবো কিনা, একেবারে নিজস্ব। এবং এটাকে আমি ঠিক নিজস্ব বলতে পারি না, গ্রামের আপামর সাধারণ জনসাধারণ যারা, তারা কিন্তু আপনার আমার মতো চাইলেই স্কয়ার হসপিটালে গিয়ে একটা ট্রিটমেন্ট নিতে পারে না, চাইলেই তারা গিয়ে একটা প্রাইভেট হাসপাতালে ঢুকতে পারে না। আপনার আমার মতো তাদের কোনো জব সিকিউরিটি নাই, তাদের ছেলেটা হয়তো ম্যাট্রিক পাস করেছে, এরপর আর পড়ানোর সামর্থ্য নাই, সেই ছেলেটা কোথায় যাবে, কি কাজ করবে, কোথায় গেলে কারিগরি প্রশিক্ষণ পাবে, কোথায় গেলে তারা একটু দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারবে, এগুলো তাদের চিন্তা। বিশ্বাস করেন গণভোট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, পিয়ার তো তারা বোঝে না। আমি অনেককে প্রশ্ন করেছি যে পিয়ার বলতে আসলে কি বোঝেন, ওরা তাকিয়ে থাকে, ওরা বুঝতে পারে না। ওরা মনে করে আমি এতদিন এলাকায় কাজ করেছি, ওরা আমাকে ভোট দেবে, ওরা এটা জানে যে ফোন করলে আমি রুমিন আপাকে পাই, আমি রুমিন আপাকে ভোট দিতে চাই, এইটুকুই ওরা বোঝে। ওদের বোঝার ভোট দিয়ে হ্যাঁ একদম। আর মার্কার সাথে, মার্কা তো ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশে, ভীষণই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে এখন যতটুকু সচেতনতা তৈরি হয়েছে, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, কারণ 16তেও আমি কাজ করেছি, 25এও আমি কাজ করতেছি, সো আমি ডিফারেন্সটা যেটা দেখি, 10 বছর আগে মার্কাই চূড়ান্ত, কলা গাছ দাঁড়ালেও মার্কাতেই তারা ভোট দেবে। এখন আস্তে আস্তে প্রার্থী গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ইয়াং জেনারেশন যেটা তৈরি হয়েছে বিগত কয়েক বছরে, যারা হয়তো কোনোদিন কখনো ভোট দেয় নাই, তারা কিন্তু মার্কা নিয়ে সচেতন। হ্যাঁ নিশ্চয়ই, পারিবারিক ভাবে যদি তারা ধানের শীষের ইয়ে হয়, তারা ওইদিকে টিল্টেড থাকবে, নৌকার হলে ওইদিকে টিল্টেড, কিন্তু
একটা ইয়াং ফোর্স তৈরি হয়েছে যারা প্রার্থীকে নিয়ে খুব খুব চিন্তিত। বুঝতে পারছি যে তাদের এই দাবিটার সাথে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমার মনে হয় যদি ঠিক বুঝে থাকি, যে জাতীয় নির্বাচনের আগে তারা যে নির্বাচনের দাবি করছে সেটার সঙ্গে আসলে মাঠের মানুষের সম্পর্ক নাই, সেটি আপনি আপনার মতামত। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই দাবিটা সামনে নিয়ে আসার মধ্যে দিয়ে কোনটা দুটো জিনিস বলা যায়, একটা হচ্ছে বিএনপির প্রতি কোনো চ্যালেঞ্জ কিনা, আর আরেকটা হচ্ছে তারা মূল যে নির্বাচন সেটিকে পেছাতে চায়, এরকম মতামত অনেকে দিয়েছেন, আপনি সেটি মনে করেন কিনা? আমি এটার মধ্যে তাদের ইনসিকিউরিটি দেখি। কেন ইনসিকিউরিটি? ওরা খুব হাইপ তুলেছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 1 বছর 2 মাস সময়ের মধ্যে, 14 মাসে, মানে এই সরকার ইন্টারিমের সময় মনে হয়েছে যেন মানে বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি নাই, আর কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো অনেস্ট নেতা নাই, আর কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো যোগ্য শিক্ষিত সৎ নেতা নাই, সব জামাতের। সো এই যে তারা একটা বিরাট হাইপ তৈরি করেছে এবং তাদের বট বাহিনী যেটা ভয়ঙ্কর ভাবে আমাদের উপরে আক্রমণ করে এবং বিভৎস গালাগালি করে, যেটা তাদের যে মতাদর্শ জামায়াতে ইসলামী, সেই ইসলামের সঙ্গে এই ধরনের গালিগালাজ নোংরা কথা যায় না, অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে নোংরামো চলে না, কিন্তু তারা ওগুলো করবে, কিন্তু তারা আবার জামায়াতে ইসলামী। সো এই বট বাহিনী এবং তাদের কর্মী বাহিনী মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমটাতে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে বাংলাদেশে তাদের চেয়ে জনপ্রিয় দল আর নাই। কিন্তু তারা এই কথাটা বলেন এবং সততার প্রশ্নটা তো অনেকটা কিছুটা বিশ্বাসও করেন, আপনার মনে হয় না এটা? আচ্ছা, আমি সততার বিষয়ে আসছি। কিন্তু মাঠের বাস্তবতা হলো, আপনি যদি জরিপগুলোর হাইয়েস্ট ফলাফল দেখেন 21%, whereas একই জরিপে বিএনপি 41%। সো তারা দেখে, এবং এই জরিপে এই যে 21%, তার মানে অনেকগুলো আসনে কিন্তু তারা মার্জিনালিও হেরে যাইতে পারে। হ্যাঁ, কিন্তু যদি 21%-এর ভিত্তিতে পিআর এর পদ্ধতি হয় তাহলে অনেক বেশি আসন নিয়ে তারা সংসদে যেতে পারবে, নিশ্চিত করবে। সেটা একটা বড় কারণ হচ্ছে এই পিআর এর জন্য তাদের অস্থিরতা। সততার প্রশ্নে আমি আপনার কাছে বলছি যে যদি আপনার সততা প্রমাণের কোনো সুযোগ না আসে, সুযোগের অভাবে তো আপনি সৎ হিসেবেই পরিচিত হবেন। জামাত তো কখনো বাংলাদেশে এসে সুযোগ পাওয়ার কথা বলছেন। হ্যাঁ, কারণ আপনি দেখুন, গভর্নমেন্টে না থাকলে কিন্তু সেই অর্থে বাংলাদেশে আপনি বিরোধী দল, আর বিরোধী দল মানেই হচ্ছে হেন কোনো নির্যাতন নাই যেটা আপনার উপরে হবে না। তো বিরোধী দলে থেকে আসলে অসৎ হওয়া আপনি চাইলেও সেটা হতে পারবেন না। এখন এই জামাত যে সততার কথা বলছে, আমি বিশ্বাস করতে চাই কেন থাকবে না, জামাতের নিশ্চয়ই অনেক সৎ প্রার্থী আছেন, কিন্তু তারা তাদের সেই সততা প্রমাণের সুযোগই তো পান নাই কখনো। বাংলাদেশে 3 to 5% বেশি ভোটই তো জামাত কখনো পায় নাই, তারা তো সরকার গঠনের আশপাশেও কখনো ছিল না। সো তারা সৎ কি সৎ নয়, এটা কেবলমাত্র তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে সরকার গঠন করে, সংখ্যাগরিষ্ঠ আসন পায় সংসদে, তাহলেই কেবলমাত্র বোঝা যাবে। আরেকটি দিক থেকে বিবেচনা করা যে নভেম্বরে গণভোট আসলে দুইটা বিষয় সামনে আসে, যে একটা গণভোট মানে তো এই গণভোটটা তো আসলে হানার মতো, যেটা এর আগেও বাংলাদেশে 3 বার হয়েছে, 1977 সালে, 85 সালে এবং 91 সালে। কিন্তু সেই সময়গুলোতে তো এটার একটা খরচ থাকে, বিশাল খরচ এবং বিশাল নিরাপত্তা, মানুষকে ভোট দিতে আসতে হয়, এটা একটা বড় আয়োজনের ব্যাপার। সেইটা আসলে এইটা সামলানো এই গভর্নমেন্টের বিষয়ে আপনার কি মনে হয়, এটা কি একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় কিনা, জাতীয় নির্বাচনের আগে আরেকবার এরকম শক্তিক্ষয় যেটা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, নাকি এটা ব্যাপার না, চাইলে করা যায়? কারণ তারা জামাত বলেছে যে 21 দিন 9 দিন আগে এটাকে এগুলো করা যায় এবং এটা সম্ভব। দেখুন ভাই, 77 আর 85-তে যে গণভোটটা হয়েছে ওটা হানা ভোট। তৎকালীন সরকার তার কাজ কন্টিনিউ করতে পারবে কিনা, সেখানে মানুষের সমর্থন আছে কিনা, সেই বিষয়ে মানুষ হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিয়েছে। আর 91 সালে যে গণভোট হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থা বা প্রধানমন্ত্রী সংসদ পদ্ধতিটা। মানে এই আপনি কোন পদ্ধতি চান? আপনি কি প্রধানমন্ত্রী পদ্ধতির সঙ্গে হাতে আছেন না নাতে আছেন? এইটা এখন আপনি আমাকে বলেন, এই যে জুলাই সনদ, এখানে 84টা ধারা, 84টা ধারার মধ্যে ধরুন প্রথম 5টার সঙ্গে আপনি দ্বিমত করছেন, আমি দ্বিতীয় 5টার সঙ্গে দ্বিমত করছি, আরেকজন তৃতীয় 5টার সঙ্গে দ্বিমত করছে, আরেকজন চতুর্থ 5টার সঙ্গে দ্বিমত, এইরকম ভাবে পারমুটেশন কম্বিনেশনে 1000টা লক্ষটা উত্তর হতে পারে।
কাজে এখানে হানা যাওয়া তো কিভাবে হয়? আমি তো আমার বুদ্ধিতে কুলায় না, হয়তো আমার বুদ্ধি কম সেজন্য আমি বুঝতে পারছি না, কিন্তু এটাতে আমি হানাতে আপনি আনবেন কি করে? হয় আপনাকে 84টাতেই একমত হতে হবে, অথবা আপনি 84টার একটাতে একমত হলেন না। আমি একটু বলি, যেহেতু জুলাই সনদের ব্যাপারে আমি গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছি, আমাদের রিয়েল ভোটার যেটা গ্রামে, কিন্তু ওনার যেই ভোট, যিনি মানে এই সনদ বোঝেন, তার যেমন জয়টা ভোট, সনদের ব্যাপারে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন তারও কিন্তু সেম ভোট। হ্যাঁ, তো এখন চিন্তা করেন তো, বাংলাদেশের মেজরিটি মানুষ এই জুলাই সনদ নিয়ে একেবারেই চিন্তিত না। তারা যদি গণহারে না দেয়, যদি না জয়যুক্ত হয়, একবারও চিন্তা করেছেন? তাহলে একটা সংস্কারও হবে না বাংলাদেশে। হ্যাঁ, ভোট দেওয়া মানে তো আসলে তাদের হাতে ছেড়ে দেয়া কমপ্লিটলি, এবং তারা বিষয়টা নিয়ে বদার্ড না, এবং দুইটা ফলাফলই আসতে পারে। হোয়াট ইফ নো প্রিভেইলস? তাহলে তো আপনি একটা সংস্কারও করতে পারবেন না। এটা ভেবে চিন্তে আমাদের মনে হয় এই ব্যাপারে আগানো উচিত। অর্থাৎ রাজনৈতিক একটা প্রজ্ঞার বিষয়টা ইমপ্লিমেন্ট করার ইঙ্গিত দিচ্ছেন আমার মনে হয়। আমার আরেকটি যুক্তি, যেটি বিএনপি জামাতের পক্ষ থেকে বিএনপিকে বলা হয়েছে, আসলে বিএনপিকে উদ্দেশ্য করে বলা হয়েছে একটি দল এই ব্যাপারে না করছে, এইভাবে বলা হচ্ছে। আমি ধরে নিচ্ছি এটা বিএনপি। নির্বাচন এবং গণভোট একসঙ্গে হওয়ার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থেকে যাচ্ছে। প্রধান সমস্যা হচ্ছে প্রতিটি দল নির্বাচনের সময় প্রতীক বিজয়ের দিকে বেশি গুরুত্ব দিবে, কাজেই এই দিকে অর্থাৎ এই গণভোটের দিকে তাদের অতটা খেয়াল থাকবে না, সাধারণ মানুষও ততটা হয়তো বুঝবে না। নির্বাচনে কোনো একটি জায়গায় দখল হলে সংস্কারের ব্যালটও দখল হয়ে যাবে, ফলে একটির ভাগ্য আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যাচ্ছে। এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, যার মধ্যে যে কারণে তারা চান যে এই গণভোটটা নভেম্বরের মধ্যে হওয়া উচিত। দেখুন, মানুষের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতা যদি থাকে এবং আপনার পলিটিক্সটা যদি হয় খুবই সুশীল কেন্দ্রিক, উচ্চ শিক্ষিত এবং একটা পার্টিকুলার ক্লাস অফ পিপলের সাথে আপনার বারবার ইন্টারাকশন হয়, কথা হয়, ওদের মতামতই আপনার কানে বারবার আসে, তখন আপনি একটা ইকো চেম্বারে বাস করেন। আপনি মনে করেন যে আপনি এবং আপনার চারপাশের মানুষ যেহেতু সনদের বিষয়টা ভালো মতো বুঝেছে, পাণ্ডিত্য অর্জন করেছে, গ্রামের সাধারণ মানুষ বা যেই খেটে খাওয়া মানুষ বা যেই মানুষটি হয়তো কেবলমাত্র একটি ভোট দেওয়ার জন্য অস্থির হয়ে আছে, সেই মানুষটিও আপনার সেই পাণ্ডিত্য অর্জন হচ্ছে। বিষয়টি কিন্তু মোটেই সেরকম নয়। আপনি এটা যদি নভেম্বরেও দেন, আপনি কি নভেম্বরের মধ্যে জুলাই সনদের বিষয়ে আপনি দেশের ভোটার 11 কোটি 12 কোটি ভোটারকে আপনি এই ব্যাপারে এডুকেট করে অক্টোবর মাস একদম, আর মানে অক্টোবরের মাঝামাঝি আর 15 দিন পরে নভেম্বর, আপনি কি তাদেরকে এডুকেট করতে পারবেন? এক। দুই হচ্ছে, আমি ইসির বক্তব্য দেখছিলাম যে তারা বলছে আমাদের ভিন্ন দিনে ভোট করতে হলে ডাবল খরচ হবে। আমি যে খরচের প্রসঙ্গটা বলছি, অ্যাবসলিউটলি, যে আমাদের দ্বিগুণ খরচ হবে, আমাদের ওই ভোটের সেটআপের একটা খরচ, এটার একটা খরচ, প্লাস আমাদের নতুন জনবল আনতে হবে, নতুন করে ভোট কক্ষ করতে হবে, অনেকগুলো নতুন প্ল্যান প্রোগ্রামের ব্যাপার আছে। 1.5 মাসের কমে এটা করা যাবে না। তো আপনি যদি এখন থেকে 1.5 মাস ধরেন, দ্যাট ইজ ডিসেম্বর। আপনি কি সত্যি মনে করেন বাংলাদেশ তার এই ভঙ্গুর অর্থনৈতিক এবং আর্থসামাজিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, তিনটাই ভঙ্গুর অবস্থায় আছে, এই অবস্থায় আপনি পরপর দুটো নির্বাচন 1 মাসের ব্যবধানে করতে পারবেন? এক্স্যাক্টলি, এটি একটা প্রশ্ন, এটি একটা বড় প্রশ্ন, কারণ অর্থনৈতিক দিক থেকে এটা ভোটের খরচ এমন না যে চা খাওয়ার টাকা দিয়ে হয়েছে, এটা একটা বড় অ্যামাউন্টের ব্যাপার, বিশাল খরচ। এবং আমি যদি পাল্টা প্রশ্ন তুলি, যে আপনি 11 কোটি ভোটারকে অল্প কিছু, মানে হাতে গোনা শহুরে কিছু ভোটার ছাড়া বাকি সবাইকে সনদের 84টা ধারা আপনাকে বুঝাতে হবে, তারপরে আপনাকে উচ্চকক্ষ নিম্নকক্ষ বুঝাতে হবে, আপনাকে উচ্চকক্ষের পিআর বুঝাইতে হবে, আপনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বুঝাতে হবে, আপনাকে অনেক কিছু বুঝাতে হবে, আপনাকে 70 অনুচ্ছেদ বুঝাতে হবে। ডু ইউ রিয়েলি থিংক ইট ইজ পসিবল? সবাইকে পলিটিক্যাল সায়েন্সে আসলে একটু অভিজ্ঞ করে নেওয়া, তাই না? হতে পারে সেটা। এখন তাহলে দাঁড়ালো কি, যে জামাত ইসলাম যদি এই দাবিতে অনড় থাকে এবং বিএনপি যদি এই দাবিতে অনড় থাকে যে ফেব্রুয়ারিতে একসঙ্গে অথবা নয়, তাহলে কি এই গণভোটের আগে, মানে মূল জাতীয় ভোটের আগে আরেকটা ভোট হবে কি হবে না, এটা একটা মুখোমুখি এবং কর্মসূচি পাল্টা কর্মসূচি এরকম দিকে যাচ্ছে। যেমন আমি বলি আপনাকে, আপনি নিশ্চয়ই জেনেছেন এর মধ্যে মঙ্গলবার তো 14 অক্টোবর ঢাকা থেকে শহরে মানববন্ধন, আর 15 অক্টোবর হচ্ছে সারা দেশে জেলা শহরগুলোতে মানববন্ধনের কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলাম। আর ঢাকার মধ্যে যাত্রাবাড়ি মোড় থেকে মৎস্য ভবন হয়ে গাবতলী বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন, একটা বিশাল
আয়োজন। তো এটা তো একটা কর্মসূচি, এবং এর মধ্যে দিয়ে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারেন যে ঢাকা শহরে যে কোনো একটা রাস্তায় সমস্যা তৈরি হলেই পুরো ঢাকা কোলাপস হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটা মানুষের পাবলিক নিউসেন্স ক্রিয়েট এবং সাধারণ মানুষের চলাচলে একটা বাধা তৈরি হবে। এটা কি তাহলে নির্বাচনের আগে একটা সূত্রপাত কিনা যেটা জনদুর্ভোগ তৈরি হওয়ার? যতদিন পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে দায়িত্বে, ততদিন পর্যন্ত জামাত যে পরিমাণ ক্ষমতা এক্সারসাইজ করতে পারে, পাওয়ারের যতটা কাছাকাছি থেকে তারা এক ধরনের কি বলবো, এক ধরনের ক্ষমতাকে পাশাপাশি থাকার যে একটা আনন্দ বা একটা মানে একটা সুবিধা, সেটা তারা যেভাবে ইউটিলাইজ করতে পারে, যেই মুহূর্তে একটা নির্বাচন হবে, যেই মুহূর্তে একটা জনগণের সরকার আসবে, জামাতের হাতে তো ওই ক্ষমতাটা আর থাকবে না। ওই ক্ষমতা এক্সারসাইজ করার যেই একটা আনন্দ, সেটা তো থাকবে না। এই মুহূর্তে করছে বলে মনে করেন আপনি? সার্টেনলি। এবং এইটা তারা এই মুহূর্তে আসলে ছাড়তে চাইছে না। অন্তত ভোট হলে পরে যতটুকু করতে পারবে তার চেয়ে অনেক বেশি তারা করছে। সো এই ক্ষমতা এক্সারসাইজের যে আনন্দ, সেটা থেকে তারা কেন নিজেকে বঞ্চিত করবে? যতদিন এই সরকারটাকে লিঙ্গার করা যায়, আপনি বিশ্বাস করেন যেই দলটি ভোটে ক্ষমতায় যাবে সেই দলটি বাদ দিয়ে আর প্রত্যেকটা দল এখন যতটুকু ক্ষমতা এক্সারসাইজ করতে পারছে, সেটা তারা তাদের জন্মের পর থেকে কখনো পারে নাই। ওকে, এবারে আসি এই যে আমি কর্মসূচির কথা বললাম, এবং এর পরেও তারা কর্মসূচি দিতে পারে এবং এটা তারা দাবি করছেন যে এই যৌক্তিকতা আছে, এই কথাগুলো বলছেন, এবং বিএনপি বলছে যে পরে এর মধ্যে যদিও এই দাবিটা তারা সরকারের কাছে করছে, সরকার মানে ইসির সাথে, এবং ইসির সাথে আজকে বৈঠক করেছে। ইসি বলছেন যে সরকার যদি চায় আমাদেরকে বলে আমরা এটা করব, এই ক্লজে এরকম ভাবে উত্তর দিয়েছে। আমার প্রশ্নটা আপনাদের কাছে যে বিএনপি এটাকে হুমকি মনে করে? কোনটাকে? এই যে তারা এই দাবিটার সামনে নিয়ে আসছে জাতীয় নির্বাচনের আগে। না, একদম না। কারণ আমাদের বিশ্বাস মানুষের উপরে। আমাদের বাংলাদেশের জনগণ ছাড়া আমরা আর কারো ক্ষমতায় বিশ্বাস করি না। মানুষ কিন্তু ভোট চাইছে, এবং মানুষ যে ভোট চাইছে তার একটা বড় ম্যানিফেস্টেশন হচ্ছে, আমরা কিন্তু অনেকেই, অ্যাটলিস্ট আমি আমার এলাকায় 1 মাস ধরে নির্বাচনী জনসভা করছি, এবং সেই জনসভাগুলোতে মানুষের ঢল নেমে আসছে, এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস এবং যে আনন্দ যে একটা নির্বাচন সামনে আসছে, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এবং আমি আমার জনসভায় ইভেন এই কথাও বলেছি যে আপনার যদি আমাকে ভালো না লাগে, আমাকে আপনার ভোট দিতে হবে না, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা এমন একটা ভোট চাই যাতে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। সো এই যে মানুষের মধ্যে একটা আনন্দ এবং উচ্ছ্বাস আমি দেখছি, দেশটা কিন্তু এখন নির্বাচনমুখী। সো একটা দল তার গুটি কয়েক কর্মী সমর্থক নিয়ে বা ফেসবুকে হাইপ তুলে তারা যদি মনে করে যে তারা নির্বাচনের ট্র্যাক চেঞ্জ করে দিতে পারবে, আমরা সেটা মনে করি। কিন্তু দল হিসেবে যদি আমি বলি, এবারে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই, মানে নির্বাচনের মাঠে নাই, তারা নির্বাচন করতে পারছে না, তাহলে বিএনপির সামনে তাদের প্রতিপক্ষ হিসেবে এবারের নির্বাচনের মাঠে মূলত জামাত তো আছে। আপনারা জামাতকে প্রতিপক্ষ মনে করেন, নাকি বামপন্থী যে অন্য দলগুলো বা মধ্যপন্থা বলে যারা বলছে তাদেরকে প্রতিপক্ষ মনে করেন, নাকি কিভাবে ভাবছেন এটাকে? আমরা সেভাবে প্রতিপক্ষ কেন বলবো, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। হ্যাঁ, 1 আর 2 হলো যে নির্বাচনের আগে সমীকরণ অনেক পাল্টে যেতে পারে, বিভিন্ন জোট তৈরি হবে, নতুন নতুন জোট আসবে, অথবা আগে থেকে যে জোটগুলো ছিল সেখানে হয়তোবা দেখা যাবে যে সেখানে কিছু ভাঙনও হতে পারে। মানে অনেক ভাবেই সামনের কয়েকটা মাস, 3 মাস খুবই ক্রুশাল। সো এই 3 মাসে অনেক অঙ্ক হয়তো পাল্টে যাবে। আর জাতীয় পার্টি নির্বাচনে আসবে কিনা সেটা নিয়ে কিন্তু এখনো আমরা স্পষ্ট কোনো বার্তা পাই না। এই প্রশ্নটা কেন হচ্ছে, কারণ আওয়ামী লীগের যেমন কার্যক্রম নিষিদ্ধ এবং ছাত্রলীগের হচ্ছে তারা নিষিদ্ধ, মানে দলটাই নিষিদ্ধ। তো এই যে যেমন একটা পরিষ্কার নির্দেশনা আছে, সেটা নিয়ে সমালোচনা আছে কি না আছে সেটা আলাদা বিষয়, কিন্তু এটা একটা পরিষ্কার ব্যাপার আছে আমাদের কাছে। কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে এখন পর্যন্ত কোনো পরিষ্কার ঘোষণা নাই। এক্সিকিউটিভ পাওয়ার থেকে যে একটা ঘোষণা দেয় তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেটাও নাই, আবার আইনি কোনো ডিসিশনও আমরা পাইনি। তাহলে কেন নির্বাচনে তারা আসবে কি আসবে না, এই প্রশ্নটা মানে কোন জায়গা থেকে আসছে? আমার মনে হয় প্রশ্নটা তোলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, বিকজ যেহেতু তাদের উপরে নিষেধাজ্ঞা নাই, প্রত্যক্ষ পরোক্ষ কোনো কিছুই নাই, স্থগিতাদেশ নাই, সো পলিটিক্সের মাঠে তারা কাজ করবে, পলিটিক্সের মাঠে তারা কাজ করছে, এটাই আমরা ধরে নেব। মানে
কাগজে কলমে এটাই আমরা ধরে নেব। সো সেটা যদি আপনি ধরেন, তারা যদি নির্বাচনে আসে, তাদের ভোট ব্যাংকে আওয়ামী লীগের অনেক ভোট যেতে পারে বলে অনেকেই মনে করছেন। সো ভোটের হিসাব নিকাশ কিন্তু অনেক জায়গায় পাল্টে যেতে পারে। কে যে কাকে ভোট দেবে আমরা জানি না। আমাদের চাওয়া শুধু এইটুকুই যে আপনি আপনার পছন্দের প্রার্থীকে নির্ভয় ভোট দিন। এতে যেই আসুক বাংলাদেশকে একটা মানে ডেমোক্রেটিক ট্রানজিশনে ঢুকতে হবে। এই প্রত্যাশা নিশ্চয়ই সুন্দর, এবং এটা সব নেতারাই বলছেন, বিএনপিরও বলছেন, অন্যরাও বলছেন একই কথা। কিন্তু ভেতরের ব্যাপারটা আমি দুটো প্রসঙ্গে বলি। একটি হচ্ছে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কি পারছে না, এটি একটি। আরেকটি হচ্ছে আওয়ামী লীগের ভোট সবাই পেতে চাচ্ছে। আওয়ামী লীগকে সবাই নিষিদ্ধ করতে চেয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আওয়ামী লীগের তো সবাই চলে যায়নি। আওয়ামী লীগের ভোটার যারা কর্মী বাহিনী, কর্মী বা নাই হলো সাধারণ যারা সমর্থক, তারা তো আছেন দেশে, এবং সেটার নাম্বার অনুমান করা যায় যা সে তাতে সেই ভোটটা, একটি রিপোর্ট দেখলাম আমি বিবিসি বাংলাতে, যে জামাত এবং বিএনপি দুজনই তৃণমূলের এই ভোটটা পেতে চায়। সেক্ষেত্রে জাতীয় পার্টির প্রসঙ্গ আসছে যে জাতীয় পার্টি অনেকে চলে যেতে পারে। এইটা কি আসলে ফ্যাক্টর ভোটার যেটাকে বলে সেটা হয়ে যাচ্ছে? আমার মনে হয় এটা বিরোধী দল গঠনে ফ্যাক্টর ভোটার হতে পারে, সরকার গঠনে না। সরকার গঠনে না। আচ্ছা, কারণ আওয়ামী লীগ এই 15 বছর যা করেছে, প্লাস গত বছর 1.5 মাসে তারা যা করেছে জুলাই অগস্টে, এটার জন্য তারা এখনো কিন্তু কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়ার আশপাশে নাই। উল্টো আমরা যেই ক্লিপগুলো ফাঁস হতে দেখেছি, সেখানে আমরা খালি প্রতিশোধ নেওয়ার কথা শুনেছি। আমি গুনে নিয়েছি, আমি দেখে নেব, এবার খুব সরাসরি। এগুলো কিন্তু আওয়ামী লীগের যারা মানে আমি বলবো এডুকেটেড এবং মানে যাদের সচেতন ভোটার যারা, তারা কিন্তু খুব খুশি হয়নি ধরনের কথায়। আওয়ামী লীগের সবাই যে একেবারে নির্মূলে বিশ্বাস করে, হ্যাঁ হয়তো মানে ধরা হয় যে দলের নেতার চারিত্রিক বৈশিষ্ট্যই কর্মীরাও ধারণ করে, তো তাই বলে সবাই তো আর দলের কর্মী না। প্রচুর ভোটার আছে, প্রচুর ভোটার যারা কর্মী না। তো তারা হয়তো বিরক্ত, তারা হয়তো রুষ্ট, তারা হয়তো একটু বেটার অপশন খুঁজতে পারে। এইখানেই কিন্তু প্রার্থীর ক্যারিশমাটা চলে আসবে। প্রার্থী যদি আপনি এমন দেন, ব্যক্তি যদি তাদের মন জয় করতে পারে, এক্স্যাক্টলি, এইখানে প্রার্থী যদি যোগ্য, সচেতন, সৎ, কোন রকম কোনো ব্যাকল্যাশ নাই, শিক্ষিত প্রার্থী হয়, এই সচেতন ভোটাররা কিন্তু সেই প্রার্থীর দিকে চলে যায়। এখন সেই প্রার্থী জামাতের হলে জামাতের দিকেও যেতে পারে, সেই রকম প্রার্থী বিএনপির হলে বিএনপির দিকে যাবে, সেই রকম প্রার্থী জাতীয় পার্টির হলে। এখানে আমার মানে দুটো যুক্তি কাজ করে। একটি হচ্ছে যে জামায়াত ইসলামের সাথে আদর্শিক যে জায়গা এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক অবস্থান ছিল বা আছে, আমি মনে করি সেটাতে তারা হচ্ছে 1971-এর প্রশ্নে তারা মুখোমুখি, তাই তো? একদম একেবারে মুখোমুখি তারা। তাহলে তাদের যদি আদর্শ ধারণ করে কেউ ভোটার থাকে বা এই বিষয়টাতে বিশ্বাস করে, তারা কি জামাতের ভোটারে যাবে, মানে ভোট দিবে প্রার্থী দেখেই? এটা আসলে বিশ্বাসযোগ্য কিনা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে বিএনপির ক্ষেত্রে, বিএনপির সাথে আদর্শিক খুব একটা আমার মনে হয় না, যতটা না তার থেকে বেশি হচ্ছে বিএনপির সাথে রাজনৈতিক হিংসা প্রতিহিংসার সম্পর্কটা আওয়ামী লীগের সবচেয়ে বেশি মাঠে প্রতীয়মান হয়, মানে দেখা গেছে। তো সেই মানে প্রতিহিংসার শিকার হওয়ার পরেও আবার বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগের কর্মীরা, এটা আসলে বিশ্বাসযোগ্য? আওয়ামী লীগের কর্মীরা জামাতে যেতে পারে যদি প্রোভাইডেড ওই এলাকার প্রার্থী এই অ্যাসিওরেন্স দেয় যে আপনি নির্বিঘ্নে এলাকায় থাকতে পারবেন, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না, আপনি আপনার ব্যবসা বাণিজ্য চাকরি কন্টিনিউ করতে পারবেন। অর্থাৎ নিরাপত্তাটা তাদের প্রাইম ইস্যু হবে সোফার জামাত ইজ কনসার্নড। আর বিএনপির ক্ষেত্রে তারা চিন্তা করবে ভোটারের নেচারও কিন্তু এখানে কিছুটা এফেক্ট করবে, কোন ভোটার কেমন নেচারের। হ্যাঁ, বিএনপির ক্ষেত্রে তারা চিন্তা করবে যে আমার এলাকায় যদি আমরা একজন সৎ এবং ন্যায়পরায়ণ এমপি পাই, যিনি আমাদের উপরে বিনা কারণে খড়গহস্ত হবেন না, যিনি সুযোগ পেয়েছেন, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হয়েছেন, আমার জমিটা নিয়ে নিচ্ছেন, কিংবা আমার দোকানটা নিয়ে নিচ্ছেন, কিংবা আমার ব্যবসাটা নিয়ে নিচ্ছেন, এরকম হবে না। ওনার মধ্যে একটা ন্যায় নীতিবোধ আছে। এরকম যদি তারা দেখে, তাহলে এই জন্য বলছি প্রার্থী খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে এই এবারের নির্বাচনে। এবারে আসি বিএনপি পার্টি হিসেবে দুটি প্রশ্ন সামনে আসছে, বিএনপির আন্তঃকন্দল এবং হচ্ছে বিএনপির একাধিক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে গেলে সেইটা বড় সমস্যা হবে, এরকম অনেক মতামত আসছে।
এবং এটাকে আপনারা ঝুঁকি মনে করছেন কিনা এবারের নির্বাচনে বিশেষ করে? বিএনপি একটি বিরাট দল এবং এই বিরাট দলটি 14, 18, 24-এ 3টা প্রতারণামূলক নির্বাচনের মুখোমুখি হয়েছে। 18তে অংশ নিয়েছে, কিন্তু সেটিও আপাদমস্তক একটা প্রতারণামূলক নির্বাচন। এই যে দীর্ঘ সময় 17 বছর, 2008-এর পরে 25, 17 বছর, এই 17 বছরে অনেক নতুন ক্যান্ডিডেট মাঠে এসছে। এই 17 বছরে অনেক নতুন ক্যান্ডিডেট যারা দীর্ঘ সময় জেল, জুলুম, মামলা হামলার শিকার হয়েছে, যারা নানানভাবে দল করবার কারণে, দলকে ভালোবাসবার কারণে নানানভাবে যাদেরকে হেনস্থা করা হয়েছে। সো প্রত্যেকেই যার যার জায়গা থেকে মনে করছে যে সে ভালো ক্যান্ডিডেট, এবং একটা প্রতিযোগিতা তো প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতেই আছে। এটাকে আমি হেলদি বলি, এটা স্বাস্থ্যকর, কারণ প্রত্যেকেই চেষ্টা করবে তার বেস্টটা দলকে দেয়ার, তার বেস্টটা এলাকার ভোটারকে দেয়ার, তার বেস্টটা মানুষকে শো করার। সো এটা যদি একটা পজিটিভ প্রতিযোগিতা হয়, ওয়াই নট? আর নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জরিপ কাজ করছে, আমি একদম জেনে বলছি। দলের ভেতরের জরিপ আছে, দলের বাইরের জরিপ আছে। নাকি এখন পর্যন্ত প্রকাশ হয়নি এরকম জরিপের কথা বলছেন? প্রকাশ হয়নি এরকম জরিপ আছে না দলে? অনেক জরিপ আছে, প্রতি 6 মাস পর পর জরিপ হচ্ছে, দলীয় জরিপ 3 মাস পর পর জরিপ হচ্ছে, দলীয় জরিপ। সেই জরিপে কিন্তু কেবলমাত্র দলের পদধারী নেতারা মতামত দিচ্ছেন তাই নয়, একদম রুট লেভেলের যেই ভোটার, যে কোনো জীবনে কোনো দল করে নাই, সেই লোকটাও কিন্তু তার মতামত দিচ্ছেন। সো এই জরিপে যারা এগিয়ে থাকবেন, 1 নাম্বার হবেন, তাদেরকে দল মনোনয়ন দিবে, এটা আমি জেনেই বলছি। কিন্তু তারপরেও কতগুলো বিষয় এসেছে, বিশেষ করে চট্টগ্রাম এলাকার কয়েকটি ঘটনা, যেগুলোর মধ্যে হচ্ছে বিএনপির আন্তঃকদল খুবই স্পষ্ট হয়েছে, আরো কয়েকটা জায়গায় হয়েছে, সেগুলো আসলে মানে, এবং নির্বাচন যত কাছে আসছে তত এই জিনিসগুলো বাড়ছে, এইটা আসলে কোনো ভূমিকা রাখে কিনা? এবার আমি যতদূর জানি, কেউ যদি নমিনেশন কনফার্ম হয়ে যাওয়ার পরে ওই এলাকায় অন্য কোনো প্রার্থী যদি তার বিরোধিতা করে, অন্য কোনো প্রার্থী যদি মানে চেষ্টা করে নমিনেশন পাওয়া প্রার্থীকে হারিয়ে দিতে, এরকম কোনো কাজ করে, তাকে দল থেকে স্ট্রেট অ্যাওয়ে বহিষ্কার করা হবে। এবং প্রত্যেককেই তো আসলে আপনি সংসদে নিতে পারবেন না, আসন তো মাত্র 300টা, তো আপনি সবাইকে নিতে পারবেন না। কিন্তু একটা দল যখন সরকারে যায়, তখন আপনি আপনার দলের যারা যোগ্য ব্যক্তি আছেন, যোগ্য ব্যক্তি, তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী দলেও আপনি প্রোভাইড করতে পারবেন, তাদেরকে আপনি সরকারেও প্রোভাইড করতে পারবেন। সো প্রত্যেককেই যে নমিনেশন নিয়ে সংসদে যেতেই হবে, নো ম্যাটার হোয়াট, মানে সেটা মনে করছেন না? এই চিন্তা থেকে সরে আসতে হবে। ব্যক্তি স্বার্থ তো কিছুটা জড়িত হয়ে যায়, অনেকে তো এমপি হতে চায়, নিজেকে এমপি হিসেবে দেখতে চায়। এটার একটা বড় কারণ কি জানেন? এমপির সঙ্গে বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ভুলভাবে জড়িয়েছি। আমাদের স্থানীয় সরকারের যেই কাজ, যেটা একটা উপজেলা চেয়ারম্যানের করার কথা, সেটা আমরা এমপির হাত দিয়ে করাই, এবং করাই যে এটা নিয়ে কোনো এমপির কোনো আপত্তি নেই, সবাই ভীষণ খুশি, কারণ এই যে কোটি কোটি টাকার প্রকল্প, তারা সেটা দিয়ে কাজ করতে পারবে। এই প্রশ্ন আপনি তুলছেন, তার মানে কি এবারে আপনারা বদলাতে চান এটা? আমি তো এই প্রশ্ন তুলেছি যখন আমি এমপি ছিলাম তখন, এটা নিয়ে আমি কলাম লিখেছি যুগান্তরে এবং প্রথম আলোতে। এটা আমার এই আন্দোলন আমার বহু পুরনো, এটা আমি সংসদে থাকাকালীন সময় বলে এসেছি যে এই যে প্রকল্পের কাজ, এই যে ইউনো আর ওসির মধ্যে তুমি বসে থেকে এমপি সাহেব পয়সা কামাও, ইট শুড বি স্টপড। এমপির কাজ এগুলো প্রকল্প দেখা না রে ভাই, এমপির কাজ হচ্ছে ল মেক করা, এমপির কাজ হচ্ছে পলিসি তৈরি করা, কিন্তু শেষ পর্যন্ত আবার ওইটাই হয়, কারণ ওখানে লাভ আছে, ওখানে মজাটা পায়। তো আগামীতে আপনার দল যদি আসে, মানে সামনে আসে, তারপরে আপনি কি এই বিষয়টি বলবেন? আমি ডেফিনেটলি বলবো, আমি আমার হাই কমান্ডকে বলবো, তবে পরিবর্তন তো রাতারাতি হয় না, ইট টেকস টাইম। আমাদের দীর্ঘদিনের মজ্জাগত ধারণা হচ্ছে যে এমপির কাজই হচ্ছে এইগুলো করা, প্রজেক্ট আনা, রাস্তা বানানো, ওখান থেকে কিছু খাওয়া, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়া, এই জায়গাগুলো হওয়ার কারণে কি হয়েছে, শিক্ষিত যোগ্য মানুষ নির্বাচনে দাঁড়ায়ও না, নির্বাচন করতেও চায় না, তাদের যেই মেধার যেই ইয়েটা, সেটা সুবিধা দেশ নিতে পারে না। আমরা আলোচনা শেষ প্রান্তে আমি একটা প্রসঙ্গ তুলে শেষ করবো, সেটি হচ্ছে যে সম্প্রতি আমি জেনেছি যে আপনি নির্বাচনে, আপনি আজকে বলছিলেন যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেরকম কোন একটা জায়গায় আপনি বক্তৃতা করছিলেন, সে সময় ইলেকট্রিসিটি চলে যায়।
আমি একটু তুলনা না মানে একটু আপনি মনে হয় বুঝতে পারছেন, সার্জিস আলম পঞ্চগড়ে বক্তৃতা করার সময়ও এরকম একটা ঘটনা ঘটেছে এবং তিনি বলেছেন যে নেসকোর যে মালিক আছেন তার বাপকে জবাব দিতে হবে এবং প্রোগ্রাম চলাকালে এটা কেন তার কলিজা ছিঁড়ে খাবো, আপনি তো ছিঁড়ে ফেলা হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আপনি কিন্তু মানে এরকম বলেন কিনা, মানে এমপিরা গেলে কারেন্ট চলে গেলে এরকম এত রাগ হয় কিনা? আমি আপনাকে একটু বলি, আমি জানি না সার্জিস আসলে, আমি আচ্ছা সার্জিসের প্রসঙ্গ রেখে আমি আমারটাই বলি। আমি তো 10-12 বছর ধরে এলাকায় যাই আসি, 10 বছর তো আমি বললামই। এলাকাগুলোতে কিন্তু ইলেকট্রিসিটি থাকে না ভাই, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না, এটা আমরা জানি কারণ আমরা যাই, আমরা থাকি ওখানে। সো আমার একটা মিটিং না, একটা তো পরশুদিন হয়েছে, আমি দাঁড়ানোর সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেছে, ওটা হয়েছে, কিন্তু এইরকম ঘটনা হওয়ার হামেশা হয়, যে কারণে আমি সুযোগটা নিলাম যে পাশাপাশি ঘটনা। এই জন্য আমরা কি করি, জেনারেটর ইজ আ মাস্ট, আমরা জেনারেটর রাখি। অনেক সময় কি হয় আমাদের মিটিং গুলোতে তো অসম্ভব রকম লোক সমাগম হয়, মানুষের পায়ের সাথে টান লেগে তারও ছিঁড়ে যায়, জেনারেটর কাজ করে। এমনও মিটিং হয়েছে আমি হাত জোর করে বলেছি, প্রায় 2-2.5 হাজার মানুষ, এটা ওই লাস্ট আশুগঞ্জের মিটিং না, এর আগে সরাইলে, আমি হাত জোর করে বলছি আপনারা জাস্ট চুপ থাকেন, আমি বিনা মাইকে বক্তৃতা করব। এন্ড আই ডিড সো। আমি 15 মিনিট বিনা মাইকে, আমার গলা ভেঙেছে, আমার 3 দিন আমি কথা বলতে পারি নাই, কিন্তু করেছি। আপনি রাজনীতি করতে আসবেন আর আপনি মনে করেন আপনি মানে, না রে ভাই, বাংলাদেশের রাজনীতি এত সোজা না, এখন বিষয়টা কি শুধুমাত্র যে সার্জিসেরই প্রসঙ্গ তাও না, আমি যদি এভাবে একটু মানে দেখলাম গত 2-3 দিনের মধ্যে সার্জিস আলম যাদেরকে অভিযোগ করেছেন তাদেরকে রাজনীতিবিদদের, এবং বলেছেন রাজনীতিবিদদের ছেলে মেয়েরা কিন্তু এবারের যে আন্দোলন হয়েছে অর্থাৎ 24-এর আন্দোলনের কথা বলছেন সেখানে তারা ক্ষতির শিকার হননি, আমরা হয়েছি, অর্থাৎ মানে তার মতো যারা তারা হয়েছেন। আবার সামান্তা শারমিন এনসিপির আরেক নেত্রী, তিনি বলছেন যে এই গভর্নমেন্টের সবগুলো উপদেষ্টারাই তাদের আখের গুছিয়েছেন, এরকম বলছেন, অর্থাৎ অভিযোগ করে রাজনীতিবিদদের উপদেষ্টাদের সবাইকে তারা করছে এই, এবং তারা খুবই ক্ষিপ্র এবং তারা খুবই বিরক্ত এই বিষয়গুলোর প্রতি। এটা মানে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আমার কাছে অনেকটা কৃষকের গরু হারানোর মতন মনে হচ্ছে। মানে হয়তো তারা ভেবেছে যে উপদেষ্টা পরিষদ এতদিন তাদেরকে প্যাম্পার করেছে, এতদিন তাদের কথা অনুযায়ী সবকিছু করেছে, তারা কেন এখন নির্বাচনের কথা বলছে? কারণ তারা তখন দল গুছিয়ে উঠতে পারেনি, তাদের মার্কাই এখনো ঠিক হয়নি। সো দে আর ভেরি আপসেট যে এই উপদেষ্টা পরিষদ কেন এখন এমন করছে। আর আখের গোছানোর কথা যদি বলেন, আমাদের উপদেষ্টা পরিষদের প্রত্যেকে কিন্তু স্ব ক্ষেত্রে খুবই সফল মানুষ। হ্যাঁ, তারা দেশ চালাতে ব্যর্থ হয়েছেন, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার, বাট দে অল আর ভেরি এস্টাবলিশড পিপল। সো যদি আখের গোছানোর প্রশ্ন আসে তাহলে তো আসবে সেই 2 উপদেষ্টা যারা শূন্য থেকে আসলে উপদেষ্টা হয়েছেন, এবং আখের গোছানোর প্রশ্ন যদি আসে তাহলে তো আসবে যারা এখন এই প্রশ্ন তুলছেন তাদের ব্যাপারে, বিকজ তারা একটা সিঙ্গারা কিংবা 1 কাপ চায়ের জন্য হলে থেকেছেন, ছাত্রলীগ করতে বাধ্য হয়েছেন, ছাত্রলীগের মিছিলে গেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণকীর্তন করেছেন, জাস্ট একটু শেল্টার, কিছু খাবার আশায়। হ্যাঁ, সো আখের গুছানোর কথা বলে তো তাদের কথা আসে। আর মান্না ভাই একটা খুব চমৎকার উত্তর দিয়েছিল গতকাল বার্তা কক্ষে, যে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে যে যদি এই তুলনায় শুরু হয় তাহলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় একজনও শহীদ হয় নাই রে ভাই, শহীদ তো হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং তারা ভদ্রভাবে ঘরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়েছে। এক্স্যাক্টলি। তো আমি শুনছিলাম মান্না ভাইকে, তো আমার কাছে মনে হচ্ছে অ্যাবসলিউটলি তাই। এখন ওই ক্রেডিট ক্লেমিং এর জন্য অস্থির না হয়ে আমার মনে হয় যে দেশটাকে কিভাবে সামনের দিকে নেওয়া যায় ওই দিকে আমাদের ফোকাস করা উচিত। আমরা নেপাল থেকে কিছুটা শিক্ষা নিতে পারি হয়তো। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।